আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অর্থনীতির স্থবিরতা কাটাতে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ সরকারের, 40,000 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা। হাসপাতালে রূপান্তর হচ্ছে 192 আরবান হেলথ কেয়ার, চাকরি নিয়ে শঙ্কায় চিকিৎসকরা, আশ্বস্ত করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী। কিছুতেই থামছে না হামে আক্রান্ত ও মৃত্যু। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে প্রাণ গেছে আরো 3 শিশুর। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন। হরমুজ প্রণালী এড়িয়ে দেশের জলসীমায় সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার দুপুর নাগাদ পৌঁছাবে বহির্নোঙরে। 8 মে চালু হবে বন্ধ ইস্টার্ন রিফাইনারি। এখন শুনবেন বিস্তারিত। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য গঠন করা হচ্ছে বড় অঙ্কের পুনঃ অর্থায়ন তহবিল, যার সম্ভাব্য আকার হতে পারে 40,000 কোটি টাকা। আর এই অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থা বলছে সমস্যার ধরন বিবেচনায় উদ্যোগ নেওয়া হবে, তবে টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ডয়েচল্যান্ড অ্যাপারেল রাজধানীর উপকণ্ঠের এই পোশাক কারখানাটি প্রায় 2 বছর ধরে বন্ধ। চালু অবস্থায় কাজ করত 1800 শ্রমিক কর্মচারী। মাসে রপ্তানি আয় আসত 15 কোটি টাকা। কারখানার মালিক আরিফুর রহমানের অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি এবং অসহযোগিতার কারণে কারখানাটি আর চালাতে পারেননি তিনি। ওয়েস্ট অ্যাপারেলেরও একই অবস্থা। বলা হচ্ছে, জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, পরে বন্ধ করে দেওয়া হয় ব্যাক টু ব্যাক এলসি। একই কারণে বন্ধ আরও বেশ কয়েকটি কারখানা। ব্যাংকিং সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকট, ডলারের উচ্চ বিনিময় মূল্য, চড়া সুদের হার এবং রাজনৈতিক রোষানলে পড়েও বন্ধ হয়েছে অনেক কারখানা। কর্মসংস্থান তৈরিতে এসব কারখানা আবারও চালু করতে চায় সরকার। এজন্য তহবিল গঠন এবং নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলছে তালিকা সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করার কাজও। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, উদ্যোগ ভালো, তবে এটি কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। সব কারখানা অর্থের অভাবে বন্ধ হয়নি। অনেক উদ্যোক্তা কারখানার নামে ঋণ নিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছে। পাচারের অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। বন্ধ কারখানা চালুর উদ্যোগের সুফল যেন শুধু প্রভাবশালীরা না পেয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, তাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। দেশের 192টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রূপান্তর হচ্ছে হাসপাতালে। শিগগিরই 12টি সিটি কর্পোরেশন এবং 23টি পৌরসভার এই নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছেড়ে দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। তাতে চাকরি নিয়ে শঙ্কিত প্রকল্পটির চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন চাকরিতে বহাল রাখা হবে সবাইকে, এতে করে স্বাস্থ্যসেবার মান বাড়বে। খরচে হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 28 বছর আগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো চালু হয়। বর্তমানে 192টি নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে প্রায় 90% পরিত্যক্ত। বাকিগুলো ঘিরে আছে কম বেশি অভিযোগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্তই ঝুলে থাকতো এতদিন। কেন্দ্রগুলো এখন রূপান্তর করা হবে পূর্ণাঙ্গ হাসপাতালে, চলবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এতে চিকিৎসা সেবার মান বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। এই সেন্টারগুলোতে কাজ করছেন প্রায় 4,382 জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। কারো কারো চাকরির বয়স 20 থেকে 25 বছর। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বললেও চাকরি নিয়ে শঙ্কায় তারা। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার স্বাস্থ্য সেবা বিভাগের অধীনেই থাকবে বর্তমান জনবল। শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে প্রকল্পটি। এখন দেখার অপেক্ষা এতে করে বিদ্যমান সংকট কাটে কিনা। দেশে হাম ও রোগটির উপসর্গে মৃত্যু থামছে না। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে আরো 3 শিশুর প্রাণ গেছে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগীর ভিড় বেড়েছে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় 17 জন ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেলে 13 জন ভর্তি হয়েছেন। রংপুর, চট্টগ্রাম, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও নতুন করে অনেক রোগী ভর্তি হয়েছেন। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 15 লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে। আগামীতে আর ভ্যাকসিন সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাম, রুবেলা টিকা ও পোলিও ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি বলেছেন, 24 দিনের মধ্যে ভ্যাকসিন দেশে এনে রেকর্ড করেছে সরকার। আগামী 10 মের মধ্যে হামসহ 10 ধরনের
1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকার পাশাপাশি আজ 90,000 টিটানাস ভ্যাকসিন আনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছালে স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে তা গ্রহণ করেন। ভর্তি হন এবং যারা গুরুতর রোগী আছেন তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ 4টি আইসোলেশন কক্ষ খুলেছিলেন এবং সেই 4টি কক্ষেই কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 3টি কক্ষ হাসপাতালের নিচতলায়, 2টি দ্বিতীয় তলায়, এবং এই প্রতিটি কক্ষই কিন্তু শিশুদের কানায় কানায় পরিপূর্ণ এবং সেই পরিপূর্ণ হওয়ার কারণেই কিন্তু যারা কক্ষে জায়গা না পাচ্ছেন তাদেরকে কিন্তু কক্ষের বাইরে অর্থাৎ আইসোলেশন ওয়ার্ডের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ অন্য রোগী যারা আছে সেখানে আসলে সংক্রমণ ছড়িয়ে পড়ার এটি সংখ্যা রয়েছে। স্বাস্থ্য বিভাগ হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে 1,395 টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে ট্যাঙ্কার। দুপুর নাগাদ এমটি নিনেমিয়া নামে জাহাজটি বহির্নোঙরে আসার কথা। এরপর কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং শুরু হবে। ছোট ছোট ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে। এরপর 8 মে থেকে শুরু হবে পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটাই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। মজুদ শেষ হয়ে যাওয়ায় 12 এপ্রিল রাতে বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে খুব শিগগিরই আরো 1 লাখ টন অপরিশোধিত তেল আসছে। নর্ডিক্স পোলাক্স জাহাজে রয়েছে 1 লাখ টন অপরিশোধিত তেল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সেটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাশদানুরা বন্দরে আটকা পড়ে আছে। চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে গায়েব হয়ে যায় বন্ড সুবিধায় আনা 163 রোল কাপড় সহ একটি কাভার্ড ভ্যান। 11 দিন পর নোয়াখালীর গুদামে এসব পণ্যের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। মাঝপথ থেকে পণ্য গায়েবের সাথে জড়িত সংঘবদ্ধ চক্র। একজন ধরা পড়লেও বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরেই আছে। 23 এপ্রিল মধ্যরাতে 163টি কাপড়ের রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয় এই কাভার্ড ভ্যান। যাওয়ার কথা গাজীপুরের এক পোশাক কারখানায়। সাথে থাকা অন্য 2টি কাভার্ড ভ্যান পরদিন গন্তব্যে পৌঁছালেও কাপড়সহ হাওয়া হয়ে যায় গাড়িটি। সন্ধানে তদন্তে নামে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। বিভিন্ন ফিলিং স্টেশনের ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটির অবস্থান পরপর 2 দিন চট্টগ্রামেই শনাক্ত হয়। একাধিকবার মোবাইলে কথা বলতে দেখা যায় চালককে। তার কল লিস্ট এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে নোয়াখালীতে মেলে অবস্থান। সেখানে অভিযান চালিয়ে কালোবাজারিদের 2টি গুদামে পাওয়া যায় সব কাপড়। ধরা পড়ে সংঘবদ্ধ চক্রের সদস্য আবুল বাশার। পুলিশ বলছে এসব রোল ঢাকার সদরঘাট সহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য যোগাযোগ করছিল চক্রটি। বন্ড সুবিধায় আনা এসব কাপড়ের কালোবাজারে